প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পাওটনাহাট কলেজ এর আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয় অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে কি? বলো দেখি, বলো নামটা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো প্রথমেই আমরা জানব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে বা কি। তো আমরা যেহেতু এটা পড়তেছি এটাই আমাদের জানা দরকার। তো আমরা একটু স্বল্প পরিসরে জানব যে তোমরা দেখো যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন ও বিস্তরণে ব্যবহৃত প্রযুক্তিকেই কি বলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। আবার বলো দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? তাইলে আমরা একটু ক্লিয়ার করে নেই যে কোনো প্রকারে তথ্যের উৎপত্তি, হ্যাঁ, বা যে কোনো প্রকারের তথ্যের কি উৎপত্তি মানে কি? তৈরি হওয়া, হ্যাঁ। সংরক্ষণ, সেই তথ্য যে উৎপত্তি হলো আমাদের কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, আমাদের মস্তিষ্কে ধারণ করতে হবে, তাই না? তাহলে এটাই তো হলো কি? তথ্যের সংরক্ষণ। এরপরে হচ্ছে প্রক্রিয়াকরণ, এটাকে যাচাই বাছাই করতে হবে, হ্যাঁ। সত্য মিথ্যার যাচাই বাছাই মানে হচ্ছে কি? প্রক্রিয়াকরণ। তারপর হচ্ছে সঞ্চালন মানে কি? পারাপার করা, এক স্থান থেকে অন্য স্থানে তথ্যটা কি করা? আদান প্রদান করা বা পাঠিয়ে দেয়া, তাই না? এরপরে হচ্ছে বিস্তরণে ব্যবহৃত প্রযুক্তিটাকেই বলা হবে কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাইলে বলো দেখি, তথ্যের ইংলিশ কি? গুড, তথ্যের ইংলিশ হচ্ছে কি? ইনফরমেশন। আর উপাত্তের ইংলিশ কি বলেছিলাম? ডাটা মানে কি? উপাত্ত। তাহলে আমরা এটা থেকেই আমরা সংজ্ঞাও বলতে পারবো, তাই না? তাহলে ইনফরমেশন মানে কি? তথ্য। আর ডাটা মানে কি? তাহলে তথ্য আর উপাত্ত কি একই? একদমই আলাদা, ভিন্নধর্মী একটা কথা। তাহলে আমরা জানলাম ইনফরমেশন মানে কি? তথ্য, তাই না? আর ডাটা মানে হচ্ছে, তাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাইলে তথ্যর আমরা পড়লাম ইনফরমেশন, এখানে বলা হয়েছে অ্যান্ড কমিউনিকেশন কি? টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সব মিলে দাঁড়ালো কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আজকে আমাদের আলোচনার মূল অধ্যায় কোনটা? কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ। তাহলে বিশ্ব সম্পর্কেও আমরা জানবো, আর হচ্ছে বাংলাদেশ সম্পর্কেও জানবো। তাহলে বিশ্ব সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের কমিউনিকেশনের দরকার হয়, তাই না? যোগাযোগের দরকার হয় না? আর এই যোগাযোগ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসের সম্মুখীন হতে হবে, তাই না? এবং বিভিন্ন ধরনের কি উপাত্তের দরকার আছে, যেমন ইন্টারনেট সংযোগ দিতে হবে, তাই না? কানেকশন, এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়, তাই না? তাহলে আমরা কি করব? বাংলাদেশ এবং বিশ্বের সাথে আমরা যত কিছু আছে সব কিছুর সাথে কী করতে পারবো? যোগাযোগ স্থাপন করতে পারবো, তাই না? তো আমরা জানলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি। তাহলে আইসিটি এর এব্রিভিয়েশন কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা আরেকবার বলি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন ও বিস্তরণে ব্যবহৃত প্রযুক্তিকেই কি বলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা যে জানবো, এরপরে হচ্ছে আমরা বিশ্ব সম্পর্কে যদি জানি, তাহলে বিশ্ব সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে ধারণা নিতে হবে বিশ্বগ্রাম কাকে বলে, তাই না? তাহলে বিশ্বগ্রামের ধারণা, কিসের ধারণা? বিশ্বগ্রামের ধারণা। তাইলে ধারণার ইংলিশ কি? আইডিয়া। আর একটা কি?
কনসেপ্ট। কনসেপ্ট মানে হচ্ছে কি ধারণা, আইডিয়া মানেও ধারণা। এখানে বলা হয়েছে যে কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ, তাহলে গ্লোবাল মানে কি বিশ্ব, ভিলেজ মানে হচ্ছে, তাহলে বিশ্বটাকে একটা কিসের সাথে তুলনা করা হচ্ছে, গ্রামের সাথে। আমরা যেমনই গ্রামের প্রতিটা মানুষের সাথে আমাদের চেনা জানা পরিচয় আছে এবং খুব দ্রুততার সাথে একে অপরের সাথে আমরা কি করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি, ঠিক তেমনি সারা বিশ্বের মানুষের সাথে, সারা বিশ্বের সমস্ত দেশের সাথে একটি দেশ আর একটি দেশের সাথে কি করবে, যোগাযোগ স্থাপন করবে। এই যোগাযোগ স্থাপন করাটাই হচ্ছে কি বিশ্বগ্রাম। তাহলে বিশ্বগ্রাম সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন কে? হ্যাঁ, কানাডিয়ান লেখক। কোন লেখক? কানাডিয়ান দার্শনিক ও লেখক হার্বার্ট মার্শান ম্যাকলুহান। ইনি হচ্ছে বিশ্বগ্রামের ধারণার দেন, মানে ধারণা দেন সর্বপ্রথম। তাহলে বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? কানাডিয়ান দার্শনিক হ্যাঁ ও লেখক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ইনি সর্বপ্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তো আমরা একটু দেখি আসলে বিশ্বগ্রামটা কি, তারপরে আমরা সংজ্ঞা দিব। ঠিক আছে, তোমরা ভালো করে শোনো যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝায়। কি রকম ধারণা? যে এমন একটি ধারণাকে বোঝায় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত, ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং একক কমিউনিটিতে কি হয়, পরিণত হয়। এটাকেই বলবো আমরা কি বিশ্বগ্রাম। এখানে আরও বলা আছে বিভিন্ন ধরনের মিডিয়া, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পূর্ণরূপ কি? হ্যাঁ, অর্থাৎ WWW এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড মানে হচ্ছে কি বিশ্ব, ওয়াইল্ড ব্যাপী, ওয়েব মানে হচ্ছে একটা কি জাল। তাহলে এটা একটা বিশ্বব্যাপী কি ইন্টারনেট বা জাল। এটা এমন একটা জাল যেটা সারা বিশ্বব্যাপী কি হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাকেই বলা হয় কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে কি WWW। তো ঠিক আছে, এরপরে বলছে এর ব্যাপক ব্যবহার। তাহলে WWW এর যদি আমরা ব্যাপক ব্যবহার করি তাহলে এটা সারা বিশ্বব্যাপী কার্যক্রম চালাবে। তাহলে সারা বিশ্বব্যাপী যদি কার্যক্রম চালায় তাহলে সারা বিশ্বের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হয়ে গেল, তাই না? এরপরে বলছে এর প্রভাবের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারছে। তথ্যের এ আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম বা ভিলেজ হিসেবে কি হয়েছে, আবির্ভূত হয়েছে বা আবির্ভাব হয়েছে, তাই না? এরপরে বলেছে যে উদাহরণস্বরূপ বাংলাদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি এখন অস্ট্রেলিয়ার বসবাসকারী কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে অনলাইনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার ও ইন্টারনেট সহ কিছু ইলেকট্রনিক মাধ্যমে এক্ষেত্রে দূরত্বের ব্যবধানটি ঘুষিয়ে দেয়। মানে দূরত্ব আর মূল বিষয় হয়ে দাঁড়ায় না। যে কোনো ব্যক্তি যে কোনো স্থানেই থাকুক না কেন আমরা খুব দ্রুততার সাথে কি করতে পারি, তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। ইটস কল এ গ্লোবাল ভিলেজ, অর্থাৎ এটাকেই বলে কি বিশ্বগ্রাম। এটাকেই কি বলে বিশ্বগ্রাম। তো আগে আমরা নিয়েছি যে বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? কানাডিয়ান দার্শনিক ও লেখক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এবার আমরা গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা সম্পূর্ণরূপে দেখব। তো এখানে বলা আছে যে yourdictionary.com অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য ডিফিনিশন অফ এ গ্লোবাল ভিলেজ ইজ দ্য আইডিয়া দ্যাট পিপল আর কানেক্টেড বাই ইজি ট্রাভেল, ম্যাস মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যান্ড হ্যাভ বিকাম এ সিঙ্গেল কমিউনিটি। অর্থাৎ গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা। গ্লোবাল ভিলেজ হলো কি একটি ধারণা যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটির কি হয়, পরিণত হয়। তো তোমাদের মুখস্থ হয়েছে এটা, এই সংজ্ঞাটা কি বলতে পারবা? আচ্ছা, তাহলে আলফি অ্যাট ফার্স্ট তুমি বলো দেখি।
আলফি এবার আমাদের কাছে বা আমাদের সামনে বলবে যে গ্লোবাল ভিলেজ কাকে বলে। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে বোঝায় গ্লোবাল ভিলেজ এমন একটি ধারণা যেখানে মানুষের সহজ যাতায়াত, গণমাধ্যম বা ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং এটি একটি একক কমিউনিটিতে পরিণত হয়। গুড, থ্যাংক ইউ। বসো। তাহলে আলফি আমাদের কি বলল যে বিশ্বগ্রাম কি, বাংলায় হচ্ছে কি বিশ্বগ্রাম কি, আর ইংলিশে হচ্ছে গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম মানে হচ্ছে কি গ্লোবাল ভিলেজ। তাহলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কাকে বলে, তো আমরা সহজ সংজ্ঞাটাই নিব। আলফি যেটা বলেছে আমরা আরেকবার নেই যে গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা, যে ধারণায় বা যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে কি হয় পরিণত হয়, একটি একক কমিউনিটিতে পরিণত হয়। এরপরে আমরা যে প্রশ্নটা এখানে লিখে রেখেছি কি, বিশ্বগ্রাম প্রতিষ্ঠায়, যদি বিশ্বগ্রামটা আমাদের তৈরি হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায় বা প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এর সুবিধাগুলো আমরা কি পাবো, এটা আমাদের তো গুরুত্বপূর্ণ পয়েন্ট না। এই পয়েন্টটা হলে আমরা গ এবং ঘয়ের অ্যান্সার করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় এর সুবিধা কি কি তা ব্যাখ্যা করো। তাহলে বিশ্বগ্রাম যে আমরা কাকে বলে বুঝলাম, এটা আমরা প্রতিষ্ঠা করব বা তৈরি করব। এ তৈরি করার ফলে কি কি সুবিধা আমাদের হতে পারে বা হবে বলে আমরা মনে করি, তা আমরা এবার কি করব শিখব বা ব্যাখ্যা করব। যে দেখো 1 নম্বরে বলছে যে বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে নিরাপদ ও দ্রুত গতিতে কি করা যায়, যোগাযোগ করা যায়। এরপরে 2 নম্বরে বলছে যে দ্রুত অনুভূত হয় না। হ্যাঁ, দ্রুত কি হয় না, দ্রুত কিছুই বলে মনে হবে না। তারপরে বলছে অর্থাৎ ভৌগোলিক দূরত্ব কমে যায়। যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো স্থানে বা যে কোনো দেশেই থাকুক না কেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে কি করতে পারবো, তার সাথে যোগাযোগ তৈরি করতে পারবো বা স্থাপন করতে পারবো। এরপরে বলছে ব্যবস্থাপনা খরচ কম। এটাতে আমাদের খরচ কি হয়ে যাবে, অনেকটা কমে যাবে। যেমন ধরো কারোর সাথে যদি আমরা সরাসরি ওখানে উপস্থিত থেকে বা গিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের অবশ্যই গাড়ি ভাড়া বা এরকম একটা খরচ যাবে না। আর যদি আমরা একটা ফোন কলে যদি কথা বলি তার সাথে, তাহলে আমরা না গিয়ে শুধুমাত্র 2-1 টাকার মধ্যে তার সাথে আমরা যোগাযোগটা কি করতে পারি, স্থাপন করতে পারি। তাহলে ব্যবস্থাপনা খরচ কি অনেক কম। তারপরে বলছে 4 নাম্বার, অনলাইনে যে কোনো লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। তারপরে বলছে 5 নাম্বার যে পয়েন্টটা, বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে কি করা যায়, জানা যায়। তাহলে আমরা বিভিন্ন দেশের সংস্কৃতি আমাদের দেশে বসেই আমরা অন্যের দেশের সংস্কৃতি কি করতে পারি, উপভোগ করতে পারি। তাহলে এটা হচ্ছে কিসের সুফল, গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রামের একটা কি সুফল বা সুবিধা। এরপরে হচ্ছে ঘরে বসেই ব্যবসা বাণিজ্য অর্থাৎ পণ্য কেনা বেচা করা যায়। এখন তুমি চাইলে ঘরে বসেই তোমার প্রিয় পণ্যের অর্ডার করতে পারো এবং তোমার সেই প্রিয় অর্ডারকৃত পণ্যটি বাসায় এসে কি করে যাবে, পৌঁছে দিয়ে যাবে। তাহলে এটা কিসের মাধ্যমে করা সম্ভব, এই গ্লোবাল ভিলেজের মাধ্যমেই করা সম্ভব। এরপরে বলছে যে টেলিমেডিসিন পদ্ধতিতে, টেলিমেডিসিন মানে কি, টেলিফোনের মাধ্যমে আমরা ডাক্তারদের কাছ থেকে কি করতে পারি, হ্যাঁ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারি। এটাকেই বলা হয় কি টেলিমেডিসিন। অর্থাৎ দূরে অবস্থান করেও ভার্চুয়ালি বা অনলাইনে ডাক্তারের কাছে কি করা, চিকিৎসা সেবা গ্রহণ করাকেই বলা হয় টেলিমেডিসিন। এটা একটা সংজ্ঞা দিয়ে দিলাম যে টেলিমেডিসিনটা কাকে বলে। যে টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা কি করা যায়, গ্রহণ করা যায় অথবা পাওয়া যায়। এর পরের পয়েন্ট হচ্ছে ইন্টারনেট, টিভি ও ইন্টারনেট রেডিও চালুর ফলে ঘরে বসেই বিনোদন উপভোগ করা যায়। এখন আমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, এই হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা পৃথিবীর যে কোনো দেশের সংস্কৃতি এবং
সেই রেডিও টেলিভিশনে কি সম্প্রচার হচ্ছে সমস্ত বিষয় আমরা কি করতে পারি, উপভোগ করতে পারি, তাই না? এরপরে হচ্ছে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়, ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এরপরে হচ্ছে তথ্যের ব্যাপক উৎসের কি হয়, সৃষ্টি হয়। তোমরা জানো যে আউটসোর্সিং কাকে বলে, জানো না? অবশ্যই জানো যে নিজের দেশে বা নিজের স্থানে বসে অন্যের দেশের বা অন্য কোনো কোম্পানির কাজ করিয়ে দিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করাকেই কি বলে, আউটসোর্সিং বলে। অর্থাৎ তুমি তোমার স্থানে অর্থাৎ ঘরে বসেই অর্থাৎ প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসে সেই প্রতিষ্ঠানের কাজ করিয়ে দিয়ে সেটা অনলাইনের মাধ্যমে করিয়ে দিয়ে সেখান থেকে যে অর্থ উপার্জন করো তাকে বলা হয় কি, আউটসোর্সিং। অর্থাৎ নিজের দেশে বসে অন্য দেশের বা অন্য কান্ট্রির কাজগুলো আমরা সুসম্পন্ন করে দিয়ে সেখান থেকে যে অর্থ ইনকাম করি তাকে বলা হয় আউটসোর্সিং। তারপরে বলছে এরপরে প্রশ্ন আমাদের কি আছে যে ভার্চুয়াল রিয়েলিটি কি এবং প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কি প্রভাব। তো আমরা এটা পড়ব একটু পরে, তার আগে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর ধারণা নিব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসবে বলে মনে হয়, তাই না? আমি বলি নাই যে একদম হুবহু আসবেই, আসবে বলে মনে হয়, তার মানে আসতেও পারে। হ্যাঁ, তাহলে আমাদের ধরে নিতে হবে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আসার মতো বা আসবেই। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন আমরা পড়ছি বিশ্বগ্রাম কাকে বলে, তাই না? এরপরে আমরা জানবো ইন্টারনেট কি। সারাদিন আমরা বলি বা কথা বলে থাকি যে ইন্টারনেট ইন্টারনেট, সেই ইন্টারনেটটা কি যদি আমরা না জানি তাহলে তো হলো না, হলো? তাহলে ইন্টারনেট কাকে বলে? এখানে বলা আছে যে ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত কি, শুধুমাত্র একটা দেশ না, সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামক ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করা যায়। প্রোটোকল মানে হচ্ছে একটা নিয়ম নীতি, তাই না? আমাদের দেশে যখন ভিআইপি পার্সন এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণ করে বা গমন করে তখন তেনাদেরকে আমরা ভিআইপি প্রোটোকলের মাধ্যমে নিয়ে আসি না? অর্থাৎ অনেক নিরাপত্তার সহিত নিয়ে আসি, তার জানমালের যেন কোনো কি না হয়, ক্ষতি না হয়। ঠিক তেমনই আমাদের তথ্যগুলো যে নেটে আকাশে বাতাসে ভ্রমণ করবে, বিচরণ করবে, এই তথ্য যেন কেউ না পায়, চুরি হয়ে না যায়, সেজন্য আমরা কি করব, একটা নিয়ম নীতির মাধ্যমে তথ্য কি করব, আদান প্রদান করব। এটাকেই বলা হয় কি, প্রোটোকল। তাহলে প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে কি? একটা নিয়ম নীতি। তাহলে আরেকবার বলি ইন্টারনেট কাকে বলে? হ্যাঁ, ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি ও ইন্টারনেট প্রোটোকল নামক ব্যবস্থার মাধ্যমে ডেটা কি হয়, আদান প্রদান হয়। এরপরে যে ছোট্ট একটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, ইমেইল কি? ইমেইলের অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইলকে কি বলে? ইমেইল বলে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস যেমন হতে পারে কম্পিউটার বা মোবাইল ফোন এর মাধ্যমে নির্ভরযোগ্য ডিজিটাল তথ্য আদান প্রদানের ব্যবস্থাকে বলা হয় কি, ইমেইল, ইলেকট্রনিক মেইল। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, টেলিকনফারেন্সিং কি? হ্যাঁ, একটু আগে এটার সংজ্ঞা দেওয়া হয়েছিল, তো আবারও শোনো যে টেলিফোন সংযোগ ব্যবহার করে। এটার মধ্যে কোন সংযোগ থাকবে? টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও মডেম, ভিডিও যন্ত্রের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতিকে টেলিকনফারেন্সিং বলে। ঠিক আছে, তাহলে কনফারেন্স করা মানে কি করা? একটা আমরা সবাই মিলে এক জায়গায় সমবেত হয়ে কিছু কি করব, আলোচনা চালিয়ে যাব, এটাকে বলা হয় সভা করা। কি করা? সভা করা, সবাই মিলে। তাহলে টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও মডেম, ভিডিও যন্ত্রের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতিকে কি বলে?
টেলিকনফারেন্সিং বলে। আশা করি যেভাবে আমি তোমাদের মেমোরাইজ করে দিচ্ছি এটা দীর্ঘদিন মনে থাকবে এখন, ঠিক আছে। এরপরে ভিডিও কনফারেন্সিং, ওটা আমরা টেলিফোনের মাধ্যমে করলাম, এজন্য হলো টেলিকনফারেন্সিং। এবার দেখো ভিডিও কনফারেন্সিং। তাহলে ভিডিও কনফারেন্সিং কাকে বলে? যে ভিডিও কনফারেন্সিং হলো যে কোনো ভৌগোলিক দূরত্ব হতে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে, এটা হবে কি একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে সংগঠিত যোগাযোগ ব্যবস্থা, যেখানে অংশগ্রহণকারীগণ কথা বলার পাশাপাশি ভিডিওতে পরস্পরের কি দেখতে পাবেন, এজন্য বলা হলো কি ভিডিও কনফারেন্সিং। কথা বলবে তার সাথে কি করা যাবে, ওই ব্যক্তিগুলোকে কি করা যাবে, দেখতে পাওয়া যাবে বা দেখা যাবে, এটাকেই বলা হবে কি ভিডিও কনফারেন্সিং। তাহলে অডিও কনফারেন্সিং, এটা কি ভিডিও কনফারেন্সিং, অডিওর মাধ্যমে কনফারেন্স করা যাবে কিন্তু দেখা যাবে না, হ্যাঁ, এটা হচ্ছে অডিও কনফারেন্স। আর ভিডিওর মধ্যে দেখাও যাবে, অর্থাৎ কথা বলার সাথে সাথে ওই ব্যক্তিগুলোকে কি করা যাবে, দেখাও যাবে, অর্থাৎ পরস্পরের সাথে কি দেখাশোনার মাধ্যমে কি সংযুক্ত হতে পারবে, এটাকে বলা হবে কি ভিডিও কনফারেন্সিং। এরপরে আমরা নেব স্মার্ট হোম কাকে বলে। স্মার্ট হোম, আমরা চাই আমাদের প্রতিটা বাড়িকে খুব সুন্দর করে সাজাতে এবং গোছাতে, এবং এই বাড়িটা যেন কি হয় তথ্য পারাপারের একটা বিষয় হয়ে দাঁড়ায়। ঘরে বসেই যেন তোমার সমস্ত তথ্য বা সমস্ত লোকের সাথে কি করা যায়, কমিউনিকেশন করা যায়, এটাকে বলা হবে কি স্মার্ট হোম। স্মার্ট হোমটা কাকে বলে? যে স্মার্ট হোম হলো একটি বাসস্থান, একটি কি যে বাসস্থানে তুমি কি কি কাজ করবা, যেখানে রিমোট কন্ট্রোলিং, রিমোটের মাধ্যমে সমস্ত কিছুকে কি করা যাবে, কন্ট্রোল করা যাবে। তুমি শুয়ে একটা রিমোট দিয়ে তোমার দরজাটা অফ অন করতে পারো, হ্যাঁ, রিমোট দিয়ে তোমার লাইটটা অফ অন করতে পারো, তাই না? তাহলে এসব হচ্ছে কি রিমোট কন্ট্রোলিং। তুমি শুয়ে তোমার টেলিভিশনটা অফ অন করতে পারো, এটা হচ্ছে কি রিমোট কন্ট্রোলিং। বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল প্রভৃতি সিস্টেম কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। দেখো স্মার্ট হোমে হলে কি কি করতে হবে, বাড়ির সমস্ত কিছু কন্ট্রোল করবা কি দিয়ে, হ্যাঁ, কি দিয়ে, রিমোট কন্ট্রোল দিয়ে, তাই না? তারপরে কি করবা, বাড়ির হিটিং, কুলিং, লাইটিং এবং সিকিউরিটি কন্ট্রোল প্রভৃতি সিস্টেম কি করবা, নিয়ন্ত্রণ করবা। বা যে বাসায় এটা নিয়ন্ত্রণ করা যায় সেই বাসস্থানকে আমরা কি বলবো, স্মার্ট হোম বা স্মার্ট বাসস্থান বা স্মার্ট বাড়ি, তাই না? হোম মানে কি বাড়ি বা বাসস্থান বা বসবাস করার স্থান। তাহলে স্মার্ট হোম কাকে বলে? স্মার্ট হোম হচ্ছে এমন একটা বসবাস করার স্থান যে স্থানে রিমোটের দ্বারা লাইট, ফ্যান এবং সিকিউরিটি সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? তাহলে এভাবে বই বাদেও তোমরা বলতে পারো যে স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান বা বসবাস করার স্থান যে স্থানে লাইট, ফ্যান এবং কি দরজা এবং বাড়ির সিকিউরিটি সিস্টেম রিমোট কন্ট্রোলের দ্বারা কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাকেই কি বলে, স্মার্ট হোম বলে। কি আরও কি ভুল হবে? স্মার্ট হোম পরীক্ষায় দেওয়া হয়েছিল, অনেকেই সমস্যা করেছিলেন, যেন সমস্যা না হয়। এরপরে দেখো আউটসোর্সিংয়ের সংজ্ঞা এর আগে আমি দিয়েছিলাম, এবং ফ্রিল্যান্সিং কি এটাও সংজ্ঞা দিয়েছি। এরপরে হচ্ছে ই লার্নিং। এই যে আমরা অনেক শিক্ষার্থী কী করব, অনলাইনে ক্লাস করব, তাই না? অর্থাৎ আমরা আমাদের কলেজে বসে বা বাসায় বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ক্লাস অনলাইনে করতে পারি, এটাকেই বলা হয় কি ই লার্নিং। ইলেকট্রনিক উপায়ে যেটা তুমি শিখবা সেটা হচ্ছে কি ই লার্নিং। অর্থাৎ প্রচলিত শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও, হ্যাঁ, আজকের যে আমাদের ক্লাসটা হচ্ছে অনলাইনে অথবা অফলাইনে, অনেকেই চাইলে সে বাসায় থেকেও আমাদের সাথে সংযুক্ত হয়ে বা কানেক্টিভ হয়ে সে বাসায় বসে আমাদের আজকের ক্লাসটি কি করতে পারত, উপভোগ করতে পারত। এটাই হচ্ছে ওনার ক্ষেত্রে কি ই লার্নিং। কি ই লার্নিং। তাইলে ই লার্নিং কাকে বলে ভালো করে শোনো।
যে প্রচলিত শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক প্রযুক্তি তথা কম্পিউটার বা মোবাইল, ইন্টারনেট, ইমেইল, ভিডিও কনফারেন্সিং, ইনস্ট্যান্ট মেসেঞ্জিং প্রভৃতি অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকেই কি বলে? ই লার্নিং বলে। তাই আমরা একটু সংক্ষেপে নিতে পারি যে ই লার্নিং কাকে বলে। যে স্যার ই লার্নিং বলতে আমরা বুঝি যে কি ইন্টারনেট সংযুক্ত বা কানেক্টিভ হয়ে কি করা যাবে, নিজের শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও কি বাসায় বসে শ্রেণীকক্ষের ক্লাসকে উপভোগ করার মাধ্যমটাকেই কি বলে? ই লার্নিং বলে। হ্যাঁ, তাহলে বাসায় বসে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো করাকেই বলা হয় কি? ই লার্নিং। সেটা কি উপায়ে? ইলেকট্রনিক ডিভাইস এবং কি ইন্টারনেট সংযুক্ত হয়ে বা করে দিয়েই যে কাজটা আমরা করব সেটাই হচ্ছে কি? ই লার্নিং। খালি একটা মোবাইল ফোন হয়ে বাসায় বসে থেকে ক্লাস করা যাবে না, সেটা যদি ইন্টারনেট সংযুক্ততা না থাকে। হ্যাঁ, তাহলে অবশ্যই ইন্টারনেট সংযুক্ততা এবং ইলেকট্রনিক ডিভাইস নামক যন্ত্র তোমার হাতে কি করতে হবে? থাকতে হবে। তবে আমরা কি করতে পারি? ই লার্নিং করতে পারি। এরপরে হচ্ছে টেলিমেডিসিন। এটা একটু আগে বলা হয়েছিল, তো আবারও বলি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানে রোগীদের চাক্ষুষ না দেখেও কি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে। এটা খুবই ইজি একটা সংজ্ঞা। এরপরে আমরা নেব ই কমার্স। ই কমার্স কাকে বলে? তাহলে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করতেছি বা সংজ্ঞাগুলো দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট এতক্ষণ বন্ধু যতগুলো বলছি। এরপরে হচ্ছে ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। কমার্স মানে ব্যবসা, তাই না? ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের কাজটি হচ্ছে কি? ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। এরপরে আমরা নেব হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে? আমরা যেটাতে যেতে চেয়েছিলাম, এতক্ষণ অবধি আমরা অপেক্ষা করলাম, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে? তাহলে আমি বলি যে প্রকৃত অর্থে বাস্তব নয়। প্রকৃত অর্থে কি নয়? বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী কম্পিউটার প্রযুক্তি নির্ভর কল্পনাকে কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি বলে। শুনছো সবাই? তাহলে আবার শোনো, যে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী কম্পিউটার প্রযুক্তি নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কল্প বাস্তবতা বলে। কি বলে? কল্প মানে কল্পনায় বাস্তবতা। মনে করো তুমি শুয়ে আছো অথবা ঘুমিয়ে গেছো, ঘুমে ঘুমে তুমি দেখতেছো তুমি 3 তলার ছাদ থেকে পড়ে যাচ্ছ, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর খাটের মধ্যে তুমি দেখতে পাইলা বা বিছানার মধ্যে তুমি বিছানায় আছো শুয়ে। একটু পরে তোমার ভয় লাগতেছে, কি ব্যাপার, আমি না 3 তলার থেকে পড়ে যাচ্ছিলাম, কিন্তু এটা তোমার কল্পনা। হ্যাঁ, কল্পনায় মানুষের ভয় ধরে না, ভয় কাজ করে। দেখো যখন তুমি 3 তলার থেকে পড়তেছিলা, আমি বোঝায় পড়ে যাচ্ছি, বোঝায় মারা যাব, কিন্তু একটু পরে ধপ করে আবার বিছানা থেকে জেগে উঠলা, আমি না বিছানায়। এটাই হচ্ছে কি? কল্পনা। কিন্তু এই কল্পনাটাও কিন্তু বাস্তবতা আছে না? বাস্তবেও মানুষ 3 তলার থেকে পড়তে পারে বা পড়েছে, এরকম ইতিহাসও আমরা দেখেছি। তাহলে কল্পনায় যেটা দেখছো বাস্তবেও রূপদান হতে পারে। এটাই হচ্ছে কি? কল্প বাস্তবতা বা কল্পনায় বাস্তবতা। কিন্তু কিছু কিছু কল্পনা আছে আমাদের বাস্তবে সেটা ঘটবে না, ঠিক আছে? আর কিছু কিছু কল্পনা আছে আমাদের বাস্তব জীবনেও আছে না? তাহলে কিছু কল্পনা আমাদের কি শুধু কল্পনাই থেকে যাবে, আর কিছু কল্পনা আমাদের কি আছে? বাস্তব জীবনেও ঘটে যাবে। তো আমরা সেদিকে না নিয়ে কল্পনায় কি বাস্তবতা করা যায় কি না সেটার সংজ্ঞা আমরা নিচ্ছি। এর ইংলিশ নাম হচ্ছে কি? বলো দেখি, বলো। কল্প বাস্তবতা মানে ভার্চুয়াল রিয়েলিটি। এটার বাংলা হচ্ছে কি? কল্পনায় বাস্তবতা। কল্পনা করে করে তার বাস্তবতায়ও ফিরে আসা যায়। এটাই হচ্ছে কি? কল্পনায় বাস্তবতা। মনে করো
তুমি কল্পনা করতেছো, এটা একটা পরিবেশে তোমাকে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির যদি আমরা একটা পরিবেশ কেমন হতে পারে এটা যদি আমরা দেখতে চাই, ধরো এরকম একটা রুম থাকবে, এই রুমে অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইস থাকবে, তোমার হাতে পরিহিত থাকবে মোজা বা গ্লোভস, হ্যান্ড গ্লোভস, পায়ে পরিহিত জুতা মোজা, চোখে কি থাকবে, চশমা থাকবে, এবং মাথায় থাকবে হেলমেট মাউন্টের একটা ডিসপ্লে। হেলমেট মাউন্টের একটা কি, হ্যাঁ, মোটরসাইকেলে যদি একটা হেলমেট পরো তাহলে হবে না, এই পরিবেশের যে হেলমেটটা তোমাকে দেওয়া হবে সেই হেলমেট মাউন্ট ডিসপ্লে, হ্যাঁ, যেখানে ডিসপ্লে কি হয়, ডিসপ্লেতে কোনো কিছু শো করানো হয়, প্রদর্শিত হয়, হ্যাঁ, তাহলে এটাই কিন্তু আজকের ডিসপ্লে। এখানে পড়াগুলো কি হচ্ছে, প্রদর্শিত হচ্ছে, এটাই ডিসপ্লে, হ্যাঁ। তাহলে ডিসপ্লে, হেড মাউন্টের একটা কি থাকবে, ডিসপ্লে থাকবে, যেখানে তোমার কি হবে, প্রদর্শিত হবে, কি হবে, তথ্যগুলো প্রদর্শিত হবে। এই পরিবেশে তুমি যখন প্রবেশ করবা, করার পরে তোমাকে সুইচটা অন করে দেওয়া হবে। অন করে দেওয়ার ফলে এখন তুমি বলতেছো স্যার আজকে আমি ড্রাইভিং প্রশিক্ষণ নেব, তাহলে তোমাকে একটা গাড়ির মতো একটা স্টিয়ারের দেওয়া হবে, এরকম করে ধরে থাকবা, এরকম চালাবা, এবং তোমার একটা চেয়ার থাকবে, চেয়ারে বসে থাকবা, ওখানে এমন সিস্টেম করা থাকবে রাস্তায় যেমন বিট থাকে এরকম করে দোলনা খায় সেরকম হবে, অনুভূত হবে তোমার কাছে। আবার ফির রাস্তায় দেখবা যে রাস্তা পারাপারের পথচারী চলছে, তাদের জন্য তুমি ব্রেক কষবা, ব্রেকের জন্য যে সাউন্ড সেটা হবে। আবার রাস্তার দুপাশে গাড়ি চলবে, আবার দুই সাইডে কি থাকবে, গাছপালাও থাকবে, সব কিছু তোমার সামনে প্রদর্শিত হবে। তুমি তখন দেখতেছো বাস্তবের মতো তুমি কি করতেছো, গাড়ি চালাচ্ছ। চালাতে চালাতে এমন এক মুহূর্তে দেখছো একটা পথচারী তোমার গাড়ির সামনে এসে পড়ছে, তাকে কি করছো, এককে চাপা দিয়েছো, তুমি চিৎকার করছো, কি করলাম এটা, কিন্তু তখনই যিনি নিয়ন্ত্রণকারী আছে সুইচটা অন করে মানে অফ করে দিল, তখন তুমি ধূপ করে দেখলা আমি তো ভার্চুয়ালি শিখতেছিলাম। কি এরকম মনে হবে বাস্তবেই। তোমরা দেখবা যে আমাদের দেশে বর্তমান বিনোদন কেন্দ্রে দুটার মধ্যে এরকম কিছু হয়তো বা আছে, যে ইমেজ মিরর এরকম একটা আছে, সেটা দেখেছিলাম যে গ্রিন ভ্যালি পার্কে। আবার তো আমাদের এখানে আছে যে কি ভিন্ন জগৎ, আর হচ্ছে স্বপ্নপুরীতেও আছে ভূতের জগৎ, যেগুলো দেখো এগুলো ভার্চুয়ালিভাবে দেখানো হয় কিছু, তাই না। চশমাটাই সব কিছু, চশমা বা সানগ্লাসটা যদি আমরা খুলে ফেলি তাহলে সেই দৃশ্যগুলো আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়, তাই না। অনেক সময় সাপ বা কোনো এক মানুষ আমাদের জিনিস ধরে আছে মানে মুখের সামনে, সাপটা এসে মুখের সামনে মনে আছে কি করতেছে, আক্রমণ করতেছে, যখন চিৎকার করো চশমাটা খুলে ফেলো, দেখবা যে সাপ ওই ডিসপ্লের মধ্যেই আছে, তাই না। তাহলে কিছু সময়ের জন্য আমাদের মস্তিষ্ক কি হয়ে যায়, বিকৃতি ঘটে দেয়, বিকৃতি ঘটে না, আমাদের কাছে এগুলো কি বলে মনে হয়, বাস্তব বলে মনে হয়, সত্য বলে মনে হয়। এটাই হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এর মাধ্যমে আমি একটা উদাহরণ দিলাম যে কি করা যায়, ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যায়, আরও কি কি নেওয়া যায় বলো, হ্যাঁ, গেম খেলা যায়, তারপর আর কি করা যায়, অপারেশনের কি করা যায়, কার্যক্রম প্রক্রিয়া কি করা যায়, চালনা করা যায়। আচ্ছা, আমরা এখানে দেখি যে চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া যায়। এক নম্বর পয়েন্ট কি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা কি করতে পারি, এক, চিকিৎসা ক্ষেত্র এবং ডাক্তারদের কি করা যায়, প্রশিক্ষণ দেয়া যায়। দুই, কার ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া যায় অথবা নেওয়া যায়। দুই নম্বর কি, কার ড্রাইভিং অর্থাৎ ড্রাইভিং প্রশিক্ষণ। তারপরে হচ্ছে বিমান চালনার প্রশিক্ষণও নেওয়া যায়, বিমান চালনার প্রশিক্ষণ। মারুফা কি ব্যাপার। এরপর হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করা যায়। কয়টা বলছি পর্যন্ত, কি কি বলো, চিকিৎসা ক্ষেত্রে বা ডাক্তারদের প্রশিক্ষণ, তারপর কার ড্রাইভিং প্রশিক্ষণ, বিমান চালনার প্রশিক্ষণ, তারপর ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ নেওয়া যায়, তারপর সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ দেয়া যায় বা করা যায়। এরপর কি, ব্যবসা বাণিজ্যর প্রশিক্ষণ নেওয়া যায়। এরপরে কি, মহাশূন্যে যে অভিযান চালাবো এই অভিযানটা আমরা ভার্চুয়ালিভাবে কি করতে পারি, প্রশিক্ষণ নিতে পারি, তাই না। অর্থাৎ মহাশূন্যের অভিযান কি প্রশিক্ষণ নেওয়া যায়। তারপরে কি, গেমস তৈরিতেও প্রশিক্ষণ নেওয়া যায়। তারপর
প্রকৌশল ও নগর উন্নয়নে ব্যবহার করা হয় বা প্রশিক্ষণ নেওয়া যায়। তারপরে কি শিল্প কারখানায় ব্যবহার করা যায়। খেলাধুলা ও শরীর চর্চায় অনেকেই আছে বা ছোট বাচ্চা বা বড় মানুষও ইদানিং সময়ে গেমস খেলে, ভার্চুয়ালিভাবে কি খেলে, গেমস খেলে। বিনোদন ও মিডিয়া ক্ষেত্রে এর ব্যবহার করা যায় বা প্রশিক্ষণ নেওয়া যায়। তারপরে ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কি করা যায়, প্রশিক্ষণ নেওয়া যায়। তাহলে আমি তোমাদের কাছ থেকে শুনবো যে আমাদের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার মানে কোথায় কোথায় করা যায় তার কয়েকটা পয়েন্ট এবার মারুফা বলবে। মারুফা তুমি দাঁড়াও, হ্যাঁ একটু বলো দেখি তুমি যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা কি কি প্রশিক্ষণ নিতে পারি। হ্যাঁ, এক নম্বরে কি বলছো, কার ড্রাইভিং, তারপরে হচ্ছে কি শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে, তারপরে গেমস তৈরিতে, তারপরে কি বলছো যে বিমান চালনার প্রশিক্ষণে, তারপরে কি ট্রাফিক ব্যবস্থাপনায়, তারপরে কি সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণে, তারপরে কি ব্যবসা বাণিজ্যে শিল্প কারখানায়, গেমস তৈরিতে, তারপর কি হ্যাঁ প্রকৌশল ও নগর উন্নয়নে, শিল্প কারখানায়, খেলাধুলা ও শরীরচর্চা, আর কি বিনোদন ও মিডিয়া ক্ষেত্রে, বিনোদন ও থ্যাংক ইউ, বসো। তাহলে সবাই শুনছো তো নাকি? তাহলে আমরা ভার্চুয়ালিভাবে কি কি প্রশিক্ষণ নিতে পারি এগুলোই তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। এরপরে আমরা শিখব যে এই ভার্চুয়াল রিয়েলিটির আমরা কিভাবে পরিবেশটা তৈরি করতে পারি বা কি কি লাগবে আমাদের, এটার জন্য আমাদের কি কি লাগবে বলেন দেখি, কি কি লাগবে? যে বলো কি কি লাগবে এখানে, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদান সমূহ কি কি লাগবে? এক, হেড মাউন্ট ডিসপ্লে, বলেছিলাম হেড মাউন্ট কি ডিসপ্লে লাগবে। দুই, ডেটা গ্লোব। তিন, একটি পূর্ণাঙ্গ বডি সুইট, তাই না, পূর্ণাঙ্গ উচ্চমানের অডিও ব্যবস্থা, এমন একটা সাউন্ড থাকবে যেটা খুবই কি উচ্চমানের, আমাদের মস্তিষ্কে যেন কিছু সময়ের জন্য আনন্দিত করে দেয়। কিছু গেম চললে দেখবা যে এমন একটা সাউন্ড থাকে, গেমটা খেলতে ইচ্ছে করে, সাউন্ডটা অফ করে দিয়ে গেম খেলবা, আমাদের আর ভালো লাগবে না। তাহলে একটা অডিও আমাদের মনকে কি করে, প্রভাবিত করে। এরপর রিয়েলিটি ইঞ্জিন, একটা ইঞ্জিন থাকতে হবে, বিভিন্ন ধরনের সেন্সর বোর্ড থাকতে হবে, তাই না। এরপরে বিভিন্ন সিমুলেশন, মডেলিং, গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি যদি আমরা তৈরি করতে চাই এমন কিছু উপাদানের আমাদের কি হবে, দরকার হবে। তো আমরা এটাও শিখে নিলাম। এরপরে আমরা দেখব এর কিছু নেতিবাচক প্রভাব আছে। কি আছে? নেতিবাচক প্রভাব মানে কি, খারাপ দিক। নেতিবাচক প্রভাব মানে, তাহলে কিসের খারাপ দিক? এই ভার্চুয়াল রিয়েলিটির খারাপ দিক, অর্থাৎ দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। এক, চড়া দাম ও জটিলতা। এটা যদি আমরা তৈরি করতে চাই বা প্রতিষ্ঠা করতে চাই আমাদের অনেক টাকা বা অর্থ কি হবে, ব্যয় হবে, এবং এটা তৈরি করা খুবই কি কষ্টসাধ্য না, জটিলতা। এরপরে আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার মানুষের জন্য কি ক্ষতিকর। এটি মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির ক্ষতি সাধন করে। আমরা যখন হেড মাউন্টেড ডিসপ্লে চোখে দেব বা মাথায় দিব, চোখে একটা চশমা দিব, তাহলে আমাদের চোখের কি করবে, ক্ষতি করবে না? এটা একটা নেতিবাচক প্রভাব। এবং আমাদের মস্তিষ্ক কিছু সময়ের জন্য যে বিকৃত করে দেয়, এর জন্য আমাদের কি করবে, প্রভাব পড়তে পারে। ইভেন বা এমনকি মানুষ পাগলও হতে পারে, কারণ সে বাস্তবিক জীবনের চিন্তা চেতনা ভুলে যেতে পারে। এটা একটা কি ক্ষতিকর দিক।
এরপরে হচ্ছে কল্পনার জগতে বিচরণ, মানুষ আর বাস্তব জিনিস নিয়ে ভাববে না, সবসময় কল্পনায় বিচরণ করবে। হ্যাঁ, তাইলে কল্পনায় সব কিছু যদি হয় তাহলে বাস্তব জীবনের ক্ষতি আসলো না? হ্যাঁ, যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছা মতো বিচরণ করতে থাকে বা পারে। অনেক সময় ধরে কল্পনার জগতে থাকলে বাস্তবতা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, ফলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। সারাদিন কল্পনা করবে, কাজ করবে না, মানে চিন্তা করেই যাবে, কাজে নেমে পড়বে না, তাহলে কি তার কি জীবন চলবে? চলবে না। এরপরে হচ্ছে মনুষ্যত্বহীনতা। তাহলে মানুষ মানুষের জন্য এ কাজটা শেয়ার করবে না, সব সময় যন্ত্রপাতির উপর নির্ভরশীলতা হবে, তাই না? তার মনুষ্যত্ব কি হয়ে যাবে? বিলুপ্তি ঘটবে, তার মনুষ্যত্ব কাজ করবে না। ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ বাস্তবিকের চেয়ে ভালো পরিবেশ ও মনের মতো সঙ্গী পাবে। দেখছো, মনের মতো কি পাবে? ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রসারের কারণে মানুষ পারস্পরিক ক্রিয়া হ্রাস পাবে এবং মনুষ্যহীনতা বেড়ে যাবে, ফলে ক্রমেই মানব সমাজ বিলুপ্ত হতে পারে। অ্যাজ এক্সাম্পল, একটা উদাহরণ দেই, বর্তমান সময়ে একটা ছেলে বা একটা মেয়ে আর বিয়ে করে না, কয় ভার্চুয়ালি আমি বিয়ে করছি। একটা পুতুল কিনে নিছে, পুতুলটাই রোবট, অর্থাৎ রোবটটাই পুতুল, এই রোবটই তার সমস্ত কাজকর্ম করে দেয়, তাহলে সে আর বাস্তবিক পক্ষে আসতে চায় না, বিয়ে শাদী করতে চায় না। তার মানে তার মনুষ্যত্বহীনতা কি বেড়ে যাচ্ছে না? বাস্তব জীবনের বিষয়গুলো কি এখানে কাজ করতেছে? আরও কাজ করবে না। তো যাই হোক, আমরা শিখলাম কি, এটা প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কি নেতিবাচক প্রভাব। তো আমরা একটু ক্লাসটা সংক্ষেপ করি। আমরা এতক্ষণ কি কি শিখলাম বা আলোচনা করলাম? প্রথম টপিকসটা কি ছিল? বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠা, এর সুবিধা কি কি? বিশ্বগ্রামের আগে আমরা কি শিখছি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, তাই না? দ্যাট মিন্স কি? আইসিটি। আইসিটি এর এব্রিভিয়েশন কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না? এরপরে আমরা বললাম বিশ্বগ্রাম, অর্থাৎ বিশ্বগ্রাম শব্দটা কে নিয়ে এসেছিল? কানাডিয়ান লেখক, হ্যাঁ, এবং দার্শনিক, হ্যাঁ, হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এরপরে আমরা ছোট ছোট প্রশ্নগুলো শিখেছি, তাই না? তারপরে লাস্ট আমরা কি শিখলাম বলো? ভার্চুয়াল রিয়েলিটি কি বা কাকে বলে, কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করা যায়, তাই না? কি কি লাগবে বলছিলাম? হেড মাউন্ট ডিসপ্লে, আর কি লাগবে বলো? ডেটা গ্লোব, একটি পূর্ণাঙ্গ বুট সুইট, হ্যাঁ, বডি সুইট, তারপরে উচ্চমানের অডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের কি সেন্সর, এরপরে বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি। তারপরে আমরা কি শিখছি? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি কি প্রশিক্ষণ আমরা নিতে পারি, তাই না? আর পরে শিখলাম কি? প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কি ক্ষতিকর দিক। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। ইনশাল্লাহ আমরা সুন্দর করে শেষ করতে পারছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী ক্লাস করার জন্য সবাইকে আবারও আহ্বান করা হলো এবং প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হলো। তো ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।